আসসালামু আলাইকুম স্টুডেন্ট। আমাদের পেইড ব্যাচের প্রথম ক্লাসে আমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের কেমিস্ট্রির ফার্স্ট ক্লাসটা শুরু হতে যাচ্ছে। আমি তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ওয়েট একটু। আচ্ছা দেখো, লিঙ্ক দিয়ে দিছি, তোমরা সবাই আসো, ক্লাসে আসো। লিঙ্কটা আমি দিয়ে দিছি। অনেকে ক্লাসে নাই, গ্রুপেই তো অ্যাক্টিভ নেই। সব ঠিকঠাক যদি থাকে তাইলে আমাকে একটু জানাও। আওয়াজ যদি শোনা যায় তাইলে বলো, জানাও, তাহলে আমি ক্লাস শুরু করবো। 10টা তো হয়ে গেছে অলরেডি। জান্নাতুল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে শুরু করবো ক্লাস। ক্লাস ক্লাসটা যদি সবাই আসতো তাহলে তো ক্লাসটা একসাথে শুরু করা যেত। গতকাল থেকে না বললাম যে সকাল 10টার সময় ক্লাস। আচ্ছা, চারজন চারজন আসো তো, চারজন নিয়ে শুরু করি, তারপর আসলে আসবে। হুম, ওকে। আচ্ছা ঠিক আছে, দেখো, রসায়নের কিছু ইম্পর্টেন্ট তথ্যগুলা এই ক্লাসে রাখছি আলাদাভাবে। এটা কোনো অধ্যায় ভিত্তিক ক্লাস না, বেসিক ক্লাস। তো আমি যে সময় যে ক্লাসটা যে ধারায় নিয়ে যাচ্ছি, সেক্ষেত্রে এগুলো প্রথমত তোমার জানতে হবেই। এজন্য আর কি এই ক্লাসটা এক্সট্রা ভাবে নেওয়া হচ্ছে। আজকের টপিক গুলা যদি আমরা দেখি, তাহলে টপিক গুলা হচ্ছে রসায়নের একক কি। এরকম সাধারণত তোমরা প্রশ্ন দেখছো বলে আমার মনে হয় না যে রসায়নের একক কি। রসায়নের একক কি, তারপর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে রসায়নের জনক কে। হুম। তৃতীয়ত হচ্ছে পরমাণু কি, তারপর অণু কি, তারপর আছে যে ধাতু কি, অধাতু কি, উপধাতু বা অপধাতু কি। আর রাসায়নিক বিক্রিয়ার অনেকটা অংশ আজ শেষ করে ফেলবো, যেহেতু রাসায়নিক বিক্রিয়াই রসায়নে সব থেকে বেশি।
তো প্রথম যদি আমরা দেখি, সবাই আসতে মনে হয়, সবাই যদি আস সবাই আসতো নাকি আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও। এই তো আরো 2 জন অ্যাড হইছে। তাহলে ক্লাসটা শুরু করতে আমার একটা মুড থাকবে ভালো। না হয় আফরোজা খান, আচ্ছা সাউন্ড তো শোনা যায় না? সাউন্ড, ফারহান ওয়ালাইকুম সালাম, সাউন্ড শোনা যায় কি না এটা একটু বলো, সাউন্ডটা কি শোনা যায়? ক্লিয়ার না সাউন্ড? শোনা যাওয়ারই কথা। হ্যাঁ ক্লিয়ার, আচ্ছা ধন্যবাদ। ওকে ঠিক আছে। আচ্ছা তাহলে টপিক গুলো তো দেখলা, তারপর এসো যে রসায়নের একক কি, রসায়নের একক। রসায়নের একক জানার জন্য আমি প্রথম তোমাদেরকে একটা জিনিস দেখাইলাম। যেমন ধরো এই জায়গায় অনেক ক্ষুদ্র, এখন ঠিক আছে স্যার? শোনা যায় কিন্তু আরেকটু জোরে বললে ভালো হয়। আচ্ছা ধন্যবাদ, আমি বলতেছি, সমস্যা নেই। রসায়নের একক কি? রসায়নের একক, একক জিনিসটা আমি তোমাদেরকে আগে বুঝাই যে একক জিনিসটা কি। মনে করো এখানে অনেক পরিমাণে বালু আছে, বালি যেটাকে বলো তোমরা, বালি আছে। তো এই বালির কিন্তু একটা কণাও আছে, এই বালির একটা কণাও কিন্তু আছে। এটাকে আমরা যদি অনেক খোঁজাখুঁজি করি, তারপর এই বালির একটা কণা আমরা খুঁজে পাবো। তো এই বালির কণাগুলা যদি আমরা একটু জুম করে দেখি তাহলে ঠিক এরকমটা হবে। যে যেমন ধরো হুম, এই যে উপরে দেখতে পারতেছো যে ছোট ছোট কণা, ওগুলা একটু দাঁড়াও, মনে করো এগুলো পাথরও আছে কিছু। মনে করো এই যে বালু, বালিগুলাকে যদি আমরা জুম করি তাহলে ঠিক দেখতে এরকম হবে। তাহলে আমি যদি এখন বলি যে এই বালি দিয়ে একটা কিছু বানানো হলে, ফর এক্সাম্পল বালি দিয়ে যদিও ঘর বানানো যায় না, তাহলে আমরা যদি ধরে নিই যে বালি দিয়ে একটা বড় বাসা বানালাম, তারপর আমি যদি বলি যে এই বাসার এককটা কি, তাহলে তোমরা একটা বালি নিয়ে বলতে পারবে যে এই হচ্ছে এই বাসার একটা ক্ষুদ্রতম একক। এই হচ্ছে কি এই বাসার একটা ক্ষুদ্রতম একক। অর্থাৎ কেন এটাকে ক্ষুদ্রতম একক বলবা, কারণ যেহেতু অনেকগুলা বালি মিলে একটা বড় বাড়ি তৈরি হয়েছে, আর ওই বাড়ির ক্ষুদ্রতম একটা জিনিস হচ্ছে বালির একটা কণা। তাই এই বালিকে তোমরা কি বলতে পারো, বড় বাড়িটার একক। এই জিনিসটা কি বুঝছো একটু জানাও, নাইলে একটু আমি রিপিট করব। এই জিনিসটা যদি না বুঝো একটু জানাও, তাড়াতাড়ি জানাই দিবা, তাহলে ক্লাস লম্বা হবে না, তাড়াতাড়ি একটু জানাই দেবো। একক জিনিসটা বলতে কি বোঝায়, এই জিনিসটা বুঝছো? অর্থাৎ একটা বড় জিনিস, একটা বড় বস্তুর ক্ষুদ্র ছোট একটা অংশ, ছোট একটা অংশ, ওই অংশটাকে কি বলে, ওই জিনিসে বড় বস্তুটার একক। আমি এই জিনিসটাই বোঝাতে চাচ্ছি তোমাকে। আচ্ছা, জি বুঝছি, ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা তাহলে তোমরা একক জিনিসটা বুঝে ফেলবা। তাহলে রসায়নের একক কি? রসায়নের একক হচ্ছে কি পরমাণু। কেন পরমাণু সেটা বলতেছি। রসায়নের একক কি পরমাণু। এখন পরমাণু হওয়ার কারণ হচ্ছে যে পরমাণু চেয়ে ক্ষুদ্রতম আর কোনো জিনিস নেই। অর্থাৎ আমি যদি এখানে আগে আগে একটু দেখাই তোমাদেরকে, যে এখানে এই জিনিসটা আবার জুম করতেছি না, এই জিনিসটা অর্থাৎ এই বালুগুলাকে যদি আমি জুম করি, করার পর জুম করার পর একেবারে গিয়ে ছোট একটা জিনিস পাবো না, একটা বালির কণা পাবো, তাহলে ওই আমি কি বলবো, ওই অনেকগুলো বালির একক হচ্ছে যে একটা বালির কণা। ঠিক রসায়নকেও যদি আমরা আইডেন্টিফাই করি তাহলে দেখা যাবে যে রসায়নের মধ্যে সব থেকে ছোট জিনিসই হচ্ছে পরমাণু। দ্যাটস ওয়াই রসায়নের একক কি বলা হয়, পরমাণু বলা হয়। রসায়নের একক পরমাণু কিভাবে হয়েছে এই জিনিসটা বুঝছো? বুঝলে একটু বলো, রসায়নের একক কেন পরমাণু বলা হয়েছে? আচ্ছা, তাসকিন জি বুঝছি, জান্নাতুল বুঝছি, আফরিন জি, শাহানা জি, ফারহান জি বুঝছি। আচ্ছা তারপর রসায়নের এককটা বুঝছো? হ্যাঁ, রসায়নের একক জি বুঝতে পারছি। তাহলে আচ্ছা,
তাহলে এখন আসে যে রসায়নের জনককে। রসায়নের জনককে তোমরা একটু বলতো রসায়নের জনককে? রসায়নের জনককে? ল্যাবোইসিয়ে কে ফারহান বলছে। আচ্ছা আর বাকিরা? রসায়নের জনক? আমি তোমাদের সময়টা নিচ্ছি না। আচ্ছা থাক। তারপর ক্লাসটা লং হয়ে গেলে নোট করার সময় তোমাদেরই বিরক্ত লাগবে। আচ্ছা রসায়নের জনক আমি বলি। রসায়নের জনক মূলত কে ছিল আগে? জাবের ইবনে হাইয়ান। রসায়নের জনক আগে কে ছিল? জাবের ইবনে হাইয়ান। এই যে দেখো নাম লেখা আছে, আমি একটু তোমাদের যাতে মাথায় থাকে এজন্য। জাবের ইবনে হাইয়ান কি ছিল? আগেরকার রসায়নের জনক ছিল। তারপর কে হয়েছে বাম সাইডে যে ল্যাবোইসিয়ে। এই জিনিসটা তোমরা একটু মনে রাখবা যে প্রাচীনকালে রসায়নের জনক জাবের ইবনে হাইয়ান, যদিও তাদেরকে আর কি আমাদের বিজ্ঞানের একটা অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস থেকে তাদেরকে আস্তে আস্তে কি করে দিচ্ছে, আহ, আর কি তাদের নাম হাইড করে দিচ্ছে। এর পিছনে অনেক বড় কারণ আছে। তোমরা যদি একটু বড় হো তাহলে জিনিসগুলো বুঝবা যে বিজ্ঞানের ভিতরে বিজ্ঞানের ভিতরে বিজ্ঞানের ডানহাতি বলা যেতে পারে যে মুসলিমদেরকে। তো মুসলিমদেরকে আস্তে আস্তে আউট অফ সায়েন্স করে তারপর অন্যান্য। আচ্ছা এই জিনিসগুলো না বলি তো তোমরা এই জিনিসটা মনে রাখবা যে প্রশ্ন যদি আসে যে রসায়নের জনক কে, তাহলে তোমরা কি লেবুইসি দিয়ে আসবা। তারপর আসো যে আগেরকার মানুষ রসায়নকে কি বলতো, এই জিনিসটা একটু তাড়াতাড়ি বলো যে আগেরকার মানুষ রসায়নকে কি বলতো। আগেরকার মানুষ রসায়নকে কি বলতো? এখন তো নাম হয়েছে যে রসায়ন, কেমিস্ট্রি। তবে আগেরকার মানুষ কি বলে রাখতো এই জিনিসটাকে? আগেরকার মানুষ রসায়নকে কি বলতো? এই জিনিসটা অবশ্য সবার কাছেই আনকমন থাকবে। তো আগেরকার মানুষ কিমি, আফরোজা বলছে কিমি তো কিমি। তার আগে আরো একটা জিনিস, আচ্ছা আমি তোমাদেরকে দেখাই দিই, অনেকে এই জিনিসটা জানো। আগেরকার মানুষ রসায়নকে কি বলতো? রসায়নকে আগেরকার মানুষ গুপ্তবিদ্যা বলতো। রসায়নকে আগেরকার মানুষ গুপ্তবিদ্যা বলতো। তারপর বলতো কি আলকেমি নামে ডাকা হতো প্রাচীন যুগে মধ্য রসায়নকে আলকেমি। ঠিক আছে? ঠিক আছে আফরোজা খান। ঠিক আছে। আচ্ছা আর রসায়নের জন্মক্ষেত্র মিশরকে বলা হয় কারণ মিশর থেকে মিশরের মানুষ থেকেই কি রসায়নের আস্তে আস্তে উৎপত্তি হয়েছে। রসায়নের জন্মক্ষেত্র কাকে বলা হয়? মিশরকে বলা হয় কারণ মিশর থেকেই রসায়নের জন্ম, অন্য কোনো দেশ থেকে না। এই জিনিসটা ভালোভাবে মনে রাখবা। রসায়নের জনক প্রাচীনকালে রসায়নের জনক ছিল জাবের ইবনে হাইয়ান। আধুনিক রসায়নের জনক ল্যাবোইসিয়া। যদি তোমাদের প্রশ্ন আসে যে রসায়নের জনককে, তোমরা কি দাগাবা? ল্যাবোইসিয়া। তারপর আর কি রসায়ন পরমাণু রসায়নের একক কি? রসায়নের একক হচ্ছে পরমাণু। কেন পরমাণু? আমরা জানি বড় একটা জিনিস, বড় একটা কোনো বস্তুর ছোট থেকে ছোট একটা জিনিস হচ্ছে ফারহান বলছে যে ফারহান বলছে যে গুপ্তবিদ্যা বলতো। হ্যাঁ এটাই বলতে চাইছিলাম যে আগেরকার মানুষ গুপ্তবিদ্যাও বলতো। আচ্ছা তারপর আমরা আসি যে পরমাণু কি? হুম মৌলিক পরমাণু কি? পরমাণু জিনিসটা আমি তোমাদেরকে একটু বুঝাচ্ছি, যদিও বুঝাইছি। আমি দেখি একটা মিনিট। পরমাণু আমি তোমাদেরকে আসছি। তার আগে আসো যে ধাতু কি? ধাতু এবং অধাতুর বিষয়টা একটু ক্লিয়ার করি। পর্যায় সারণীতে যে 114টা মৌল আছে, ওই মৌলগুলাকে ওই মৌলগুলাকে কি বলা হয়? পরমাণু বলা হয়। ওই মৌলগুলাকে কি বলা হয়? পরমাণু বলা হয়। আর এখানে একটা প্রশ্ন আছে যে আমরা কেন যৌগ বলতেছি না? হ্যাঁ তো মৌল আর যৌগের মধ্যে আমরা একটা পার্থক্য দেখছিলাম না যে মৌলের মধ্যে কি থাকবে?
মৌলের মধ্যে শুধু ওই পদার্থ ছাড়া আর কোনো পদার্থ থাকবে না। মৌলের মধ্যে কি ওই পদার্থ ছাড়া আর কোনো পদার্থ থাকবে না। মৌল হচ্ছে যেমন ধরো যদি আমি বলি তোমাদেরকে যে হাইড্রোজেন, লেখার যে অবস্থা, হাইড্রোজেন হচ্ছে মৌল। তো আবার যদি হাইড্রোজেনের পাশে আমি যদি দিয়ে দেই তোমাদেরকে H2, তাহলে এটা হয়ে যাবে যে যৌগ। কারণ কি একাধিক পরমাণু আছে, এটাকে এখানে শুধু হাইড্রোজেন নাই, যদি হাইড্রোজেন থাকতো, শুধু একা যদি হাইড্রোজেন থাকতো তাহলে সেটা মৌলই থাকতো। তো এখন আবার যদি আমি বলি তোমাদেরকে, যেখানে আছে, একটা মিনিট, এখানে আছে কি সোডিয়াম। হ্যাঁ, সোডিয়াম। তো এই জিনিসটাকে তোমরা কি বলবা? এই জিনিসটা হচ্ছে যে একটা মৌল। এই জিনিসটা কি একটা মৌল। আবার যদি সোডিয়ামের সাথে আমি কি যোগ করি, ক্লোরিন যোগ করি, আমি আসলে এরকম লিখি না, যার কারণে লেখাটা একটু অনেক অনেক একটু না অনেকই খারাপ হচ্ছে। যে সোডিয়াম হচ্ছে কি একটা মৌল, আর সোডিয়ামের সাথে যদি আমরা একটা ক্লোরিন যোগ করি তাহলে সেটা হবে কি যৌগ। তো পর্যায় সারণীর ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, পর্যায় সারণীর ক্ষেত্রে যে সোডিয়াম ক্লোরিন এভাবে কিন্তু একসাথে থাকে না, একটা একটা আলাদা আলাদা থাকে। যদি তোমরা পর্যায় সারণীটা দেখো যে একটা একটা আলাদা থাকে, এই যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, এগুলা কি আলাদা আলাদা থাকে। এগুলা যদি এভাবে থাকতো যে সোডিয়ামের সাথে আর একটা কিছু যুক্ত আছে, তাহলে এটাকে আমরা যৌগ বলতাম। তো আমাদের প্রশ্নটা ছিল কি যে পর্যায় সারণীর 114টা যে পরমাণু আছে এগুলোকে আমরা কেন মৌল বলি না? তো এই প্রশ্নটা কি বুঝছো যে কেন আমরা মৌল বলি না, পর্যায় সারণীর 114টা পরমাণুকে কেন মৌল বলি না? জিনিসটা বুঝছো? তোমরা যদি একটু রেসপন্স করো তাহলে আমি বুঝবো যে তোমরা বুঝতে পারো কি পারতেছো না। যদি না পারো তাহলে তো আর সামনে গিয়ে লাভ নেই, আবার পিছন থেকে নিয়ে আসতে হবে। এই জিনিসটা বুঝছো তোমরা? এতটুকু পর্যন্ত বুঝছো? আচ্ছা, ফারহান বুঝছো, ধন্যবাদ। রেসপন্সের জন্য ধন্যবাদ। আর বাকিরা একটু জানাই তো আমাকে, 6 জন আছো। আনিন, নট এনিন, আনিন। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, তারপর আহ, আর বাকিরা বুঝছো? বুঝলে আমি ভিডিওটা আহ, আরেকবার বুঝাই দেন একটু, আফরোজা খান। আচ্ছা, আমাদের প্রশ্নটা হচ্ছিল যে পর্যায় সারণীতে কয়টা মৌল আছে? 114টা মৌল আছে। তার মধ্যে কিছু আছে কিছু আছে ধাতু আর কিছু আছে অধাতু। না, দাঁড়াও, এই জায়গায় প্রশ্ন ছিল, তাই না? পর্যায় সারণীতে 114টা মৌল আছে। আচ্ছা, কেন আমরা মৌলগুলোকে যৌগ বলতেছি না? কেন আমরা মৌলগুলোকে যৌগ বলতেছি না? আমরা তো যৌগ বলতে পারি। তার জন্য আমি তোমাদেরকে এই উদাহরণটা দিলাম যে পর্যায় সারণীটা যদি তোমরা লক্ষ্য করো, যে এই যে এখানে আছে হাইড্রোজেন, তারপর আছে হিলিয়াম, তারপর আছে লিথিয়াম, এগুলা কি আলাদা আলাদা আছে। এগুলা যদি একসাথে থাকতো তাহলেই আমরা যৌগ বলতাম। কারণ আমরা জানি কি যৌগের মধ্যে একাধিক পদার্থ থাকে আর মৌলের মধ্যে একটা পদার্থ থাকে। যেহেতু এগুলা একটাই আছে, একটা একটা করে আছে, এজন্যই আমরা কি বলি, এগুলা হচ্ছে মৌল। এগুলা হচ্ছে মৌল। যদি হাইড্রোজেনের সাথে ক্লোরিন যুক্ত থাকতো তাহলে আমরা কি বলতাম? এটা হচ্ছে যৌগ। যেহেতু হাইড্রোজেন একা আছে, এজন্য এটাকে কি বলবো? মৌল। তোমরা না বুঝলে বারবার বলবা, সমস্যা নাই। তবে না বুঝে ক্লাস থেকে যাবে না। সারাদিনও যদি বলো যে বুঝি নাই, সমস্যা নাই, আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। তবে কখনো না বুঝে কখনো বলবা না যে বুঝছি, তাহলে এই জিনিসটা কিন্তু অনেক খারাপ। তোমরা না বুঝলে সমস্যা নাই, আমি অবশ্যই তোমাদেরকে বুঝাই দিব। এটা হচ্ছে হাইড্রোজেন। হ্যাঁ, এটা হচ্ছে হাইড্রোজেন। আর আমি যদি প্লাস দেই, হ্যাঁ, এটা হচ্ছে ক্লোরিন। তো এখানে আমি একটা জিনিস দেখাই, এই যে হাইড্রোজেন, তো দাঁড়াও কালার করে নিই। এই হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, এটা হচ্ছে একটা, এটাকে কি বলবো আমরা? মৌল। আর এই যে ক্লোরিন, এটাকে আমরা কি বলবো? মৌল। হাইড্রোজেন একটা মৌল, ক্লোরিন আরেকটা মৌল। হাইড্রোজেন একটা মৌল, ক্লোরিন আরেকটা মৌল। কারণ কেন?
হাইড্রোজেনের ভিতরে শুধু হাইড্রোজেনই আছে, ক্লোরিনের ভিতরে শুধু ক্লোরিনই আছে। হাইড্রোজেনের ভিতরে তো ক্লোরিন নাই, এজন্যই হাইড্রোজেন যেহেতু একটা পদার্থই আছে, এজন্য কি হাইড্রোজেন একটা মৌল। আর ক্লোরিনের মধ্যে তো আর হাইড্রোজেন নাই, ক্লোরিনের মধ্যে ক্লোরিনের পদার্থগুলাই আছে বা পরমাণুগুলাই আছে, এজন্য ক্লোরিন কি একটা মৌল। এখন যদি আমরা বলি যে এই দুইটা মিলে, এই দুইটা মিলে কি হয়, হাইড্রো হাইড্রোক্লোরিক, এই জায়গায় হাইড্রোক্লোরিক, এই দুইটা মিলে কি হয়, কলম থেকে তো মাউস দিয়ে ভালো লিখতে পারতেছে, হাইড্রোক্লোরিক হয়। তাহলে ফাইনালি আমরা বলতে পারবো যে এই জিনিসটা হচ্ছে কি যৌগ, এই জিনিসটা কি যৌগ। তাহলে মৌল আর যৌগের ভিতরে কি তোমরা পার্থক্যটা বুঝছো? হ্যাঁ, আফরোজা বুঝছো, তুমি বুঝছো আফরোজা, তারপর ওই যে জান্নাতুল, আমাকে জানাও, তোমরা দুইজন মনে বুঝছিলে না যে হাইড্রোজেন একটা মৌল, ক্লোরিন একটা মৌল, আর এই হাইড্রোজেন আর ক্লোরিন মিলে হাইড্রোক্লোরিক হয়। তো হাইড্রোজেন আর ক্লোরিন মিলে হাইড্রোক্লোরিক হওয়ার পর হাইড্রোক্লোরিক কি, হাইড্রোক্লোরিক একটা যৌগ। তাহলে মৌল আর যৌগের মধ্যে আশা করি তোমরা পার্থক্যটা ধরতে পারছো। তাহলে এই প্রশ্নটার উত্তরকে আমি বুঝাইতে পারছি তোমাদেরকে যে পর্যায় সারণীতে 114টা মৌল আছে, কিন্তু আচ্ছা কেন আমরা মৌলগুলাকে যৌগ বলতেছি না? এই প্রশ্নটার উত্তরটা কি আমি তোমাদেরকে দিতে পারছি যে মৌলগুলাকে কেন যৌগ বলা হচ্ছে না? মৌলগুলাকে পর্যায় সারণীটা একটু দেখো, একটু তাড়াতাড়ি জানাও, মৌলগুলাকে কেন যৌগ বলা হচ্ছে না এবং কেন বলতেছি না আমরা, একটু জানাও। অনেক দেরিতে যায় নাকি? হ্যাঁ আচ্ছা, ফারহান বলছে জি স্যার। আচ্ছা, আর বাকিরা একটু জানাও, একটু জানাই তো। হুম, ধন্যবাদ তাসকিন। জি স্যার ধন্যবাদ। জি বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পারলে তোমরা আমাকে বইলো, আর এমনি শুধু বইলো না যে বুঝতে পারছি। না বুঝতে পারলে আমি তোমার 100 বার বুঝাই দেব, কোনো সমস্যা নাই। তবে তোমরা কখনো না বুঝে বললো না যে বুঝতে পারছি। আচ্ছা, তারপর হচ্ছে যে হুম, তারপর আসো যে ধাতু কি। পর্যায় সারণীতে 114টা কি আছে, মৌল আছে। পর্যায় সারণীতে কতটা মৌল আছে? 114টা মৌল আছে। তার মধ্যে কিছু আছে ধাতু, কিছু আছে অধাতু। যেমন ধরো পর্যায় সারণীতে যদি আমরা দেখি, এখানে গণনা করলে তোমরা কয়টা পাবা? হাইড্রোজেন থেকে একবারে শেষ পর্যন্ত 114টা মৌল। তো 114টা মৌলের মধ্যে কিছু আছে ধাতু, কিছু আছে অধাতু, কিছু আছে ধাতু, কিছু আছে অধাতু। তো প্রথমত ধাতু সংখ্যাটা তোমরা এভাবেই মনে রাখো যে পর্যায় সারণী একটা আছে, ওই সারণীতে 114টা মৌল আছে, ওই 114টা মৌলের মধ্যে কিছু আছে কি ধাতু, আবার কিছু আছে অধাতু, আবার কিছু আছে উপধাতু। আচ্ছা, ধাতু অধাতু আর উপধাতু সম্পর্কে আমি তোমাদেরকে বলতেছি যে ধাতুর ধর্ম কি, ধাতুর বৈশিষ্ট্য বা ধর্ম কি। ধাতুগুলো কি হয়? চকচকে হয়। ধাতুগুলোকে কি কাটা যায় না, ছুরি বা কাঁচি দিয়ে কাটা কাটা যায় না। যেমন ধরো আমি এইরকম থাকে ধাতুগুলো, তোমরা একটু দেখো যে চকচকে থাকে, আর ছুরি বা কাঁচি দিয়ে এগুলোকে কাটা যায় না। আর ধাতুগুলো একটা ধর্ম আছে যে ইলেকট্রন ত্যাগ করে, ইলেকট্রন ত্যাগ করে, এই জিনিসটার কাছে আমি এখন আসি না, যে একটু পরে যাচ্ছি যে ইলেকট্রন ত্যাগ তোমাদের এটা আমি ডিটেলসে বুঝাই দিব। যে ধাতুগুলো পর্যায় সারণীতে 114টা মৌল আছে, তার মধ্যে কিছু আছে ধাতু, কিছু আছে অধাতু, কিছু আছে উপধাতু বা অপধাতু। 114টা মৌল কই? এই যে এর মধ্যে ধাতু আছে, অধাতু আছে। ধাতুর জন্ম হচ্ছে, ধাতুর কিছু বৈশিষ্ট্য হচ্ছে যে ধাতুগুলো চকচকে হয়। যেমন ধরো এই যে চকচকে, যদিও চকচক করতেছে না, ধাতুগুলো এমনি চকচকে হয়। তারপর এরা ইলেকট্রন ত্যাগ করে, এই জিনিসটা আমি পরে বুঝাইতেছি। আরেকটা জিনিস হচ্ছে যে এরা কি, এদেরকে ছুরি দিয়ে কাটা যায় না। তোমাদের প্রশ্নে আসতে পারে 2 মার্কের যে ধাতুর 3টা বৈশিষ্ট্য লেখো। তো লিখবা এরা চকচকে, ইলেকট্রন ত্যাগ করে, এদেরকে ছুরি দিয়ে কাটা যায় না। অধাতু, পর্যায় সারণীতে কিছু মৌল আছে, ওই মৌলগুলোর মধ্যে কিছু মৌলকে অধাতু বলা হয়। কারণ অধাতুর ধর্ম আসো কি, অধাতুর ধর্ম হচ্ছে যে
দেখতে চকচকে না ধাতুর বিপরীত, এরা ইলেকট্রন গ্রহণ করে। ধাতু কি করত? ইলেকট্রন ত্যাগ করত। ধাতু কি? ইলেকট্রন ত্যাগ করত। আমি তোমাদেরকে ধাতু আর অধাতু কে ইলেকট্রন ত্যাগ করে এবং কে গ্রহণ করে এটা মনে রাখার জন্য শর্টকাট একটা টেকনিক দেই। যেমন ধরো ধাতু ধাতু ইলেকট্রন কি করে, তুমি এটা মনে রাখো যে ধাতু আর অধাতু কিছু একটা আছে। যেহেতু অধাতু, ধাতু আর অধাতুর মধ্যে ধাতুর সাথে ও লাগাইলে অধাতু হয়, সেহেতু তোমরা এখান থেকে মনে রাখবে যে যেহেতু ও ওটা লাগাইয়ে অধাতু হয়েছে, সেহেতু সে সব সময় কিছু একটা লাগাতে চায়, এর মানে সে সব সময় গ্রহণ করে। অধাতু কি? ইলেকট্রন গ্রহণ করে। এই জিনিসটা তোমরা একটু মনে রাখবা যে শর্টকাট কিভাবে মনে রাখা যায়। এই একটা টেকনিক দিলাম যে ধাতু আর অধাতু তো সবারই মনে থাকবে। ধাতুর সাথে যদি ও লাগানো হয় তাহলেই অধাতু হয়। যেহেতু ও লাগানো হয় এর মানে কি? অধাতু সবকিছু নিজের কাছে রাখতে চায়, সে জয়েন করে রাখতে চায়, এর মানে সে ইলেকট্রন গ্রহণ করে। ধাতু আর অধাতু এই জিনিসটা পরে আমরা দেখবো যে উপধাতু এবং অপধাতু কি। উপধাতু এবং অপধাতু কি? উপধাতু আর অপধাতু হচ্ছে যে এই জিনিস, এটা আসলে এখানে মিস্টেকলি লেগে গেছে, তোমরা এই জিনিসটাই ইয়া করবে না। যে উপধাতু আর অপধাতু হচ্ছে যে পর্যায় সারণীতে যে 114টা মৌল আছে, এর মধ্যে কিছু আছে ধাতুর মতো আচরণ করে, কিছু আছে অধাতুর মতো আচরণ করে, এবং কিছু আছে ধাতু অধাতু উভয়ের মতোই আচরণ করে। ধাতু অধাতু দুইটার মতোই কি আচরণ করে, যার কারণে এটাকে কি বলা হয়? উপধাতু বা অপধাতু বলা হয়। উপধাতু বা অপধাতু বলা হয়। এই জিনিসটা কি তোমরা বুঝছো? উপধাতু ও অপধাতু, ধাতু অধাতু, এগুলা কি বুঝছো? এগুলা যদি বুঝো তাহলে তো আমাকে একটু তাড়াতাড়ি জানাও, একটু তাড়াতাড়ি জানাও। এই জিনিসটা একটু যদি বুঝে থাকো তাইলে একটু জানাও তোমরা, একটু তাড়াতাড়ি জানাবা। ভিডিওটা যেহেতু লং না হয়, লং হলে তোমরা তারপর পরবর্তী সময় দেখতেই তোমাদের বোরিং ফিল হবে। যে কারো কোনো রেসপন্স নাই কেন? একটু তাড়াতাড়ি জানাও, একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি। আশা করি বুঝছো জিনিসটা তোমরা। আচ্ছা, ফারহান বলছে জি স্যার। তারপর স্যার। আচ্ছা, সাউন্ড সম্ভবত আফরোজারই সমস্যা, আর বাকিরা তো কিছু বলতেছে না। আচ্ছা, জান্নাতুল আনিন আর ফারহান, তোমরা একটু জানাও তো যে সাউন্ডটা সমস্যা কিনা। তাসকিন, তোমরা একটু জানাও যে সাউন্ডটা সমস্যা কিনা। শোনা যাইতেছে না স্যার আফরোজা। আচ্ছা। আচ্ছা, তারপর দেখো যে বিক্রিয়ার ক্ষেত্রে কয়েকটা বিষয় তোমাদেরকে দেখতে হবে। হ্যাঁ, রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে তো কয়েকটা বিষয় তোমাদেরকে মাস্ট বি জানতে হবে। সাউন্ড ঠিক আছে ফারহান, শুনতে পাচ্ছি। আনিল, ধন্যবাদ। তাহলে আফরোজা খান, তোমার নেটের সমস্যা সম্ভবত। আচ্ছা, বিক্রিয়ার ক্ষেত্রে কয়েকটা জিনিস যদি তোমরা দেখো তাহলে বিক্রিয়াটা আর কি মুখস্থ করতে হবে না। প্রথমে দুইটা মৌল বসাবে, যেমন ধরো সোডিয়াম আর ক্লোরিন তুমি বিক্রিয়া করাবে, তাহলে সোডিয়াম বসালে, তারপর ক্লোরিন বসালে, তারপর কি, তারপর কি যোজনী আদান প্রদান করবে। আমরা কি জানি? সোডিয়ামের যোজনী 1 এবং ক্লোরিনের যোজনী কত? 1। সোডিয়ামের যোজনী 1 আর ক্লোরিনের যোজনী 1। তাহলে এই দেখো সোডিয়ামের যোজনী বলতে সোডিয়ামের যোজনী কাকে দিবে? ক্লোরিনকে দিবে, আর ক্লোরিনের যোজনী সোডিয়ামকে দিবে।
সোডিয়ামের যোজনী কাকে দিবে? ক্লোরিনকে দিবে। আবার ক্লোরিনের যোজনী সোডিয়ামকে দিবে। প্রথমে বিক্রিয়ার ক্ষেত্রে কয়েকটা বিষয় দেখতে হবে। প্রথমে দুইটা মৌল বসাবে, এই যে বসাইলাম, সোডিয়াম একটা মৌল, ক্লোরিন আরেকটা মৌল। কেন মৌল এরা? কারণ সোডিয়ামের মধ্যে শুধু সোডিয়ামই আছে, ক্লোরিনের মধ্যে শুধু ক্লোরিনই আছে। তাহলে প্রথমে কি করতে হবে? দুইটা মৌল বসাতে হবে, সোডিয়াম বসালাম, ক্লোরিন বসালাম। তারপর যোজনী আদান প্রদান করতে হবে। যেমন ধরো সোডিয়ামের যোজনী কত? 1। এই সোডিয়াম কি ক্লোরিনকে একটা যোজনী গিফট দিল, তারপর ক্লোরিনের যে যোজনীটা ছিল 1, সেটা আবার সোডিয়াম কাকে দিছে? ক্লোরিন কাকে দিছে? সোডিয়ামকে দিছে। তাহলে একই রকম যদি হয় তাহলে সব সময় কাটাকাটি যাবে। একই রকম যদি হয় তাহলে সব সময় কি কাটাকাটি যাবে। এই জিনিসটা বিক্রিয়া আমি বলি, বিক্রিয়ার ক্ষেত্রে আর একটা জিনিস মনে রাখবা। দাঁড়াও দাঁড়াও, এই জায়গায় দেখাই আমি। এই জায়গায় তোমরা এই জিনিসটা দেখো, এই যে সোডিয়ামটা এখানে শুধু একা আছে, আর ক্লোরিনটা এখানে ক্লোরিনের সাথে 2 কেন যুক্ত আছে? এই জিনিসটা কি কেউ বলতে পারবা যে ক্লোরিনের সাথে 2 কেন যুক্ত আছে, সোডিয়ামের সাথে নাই কেন? কোন শর্তে যে ক্লোরিনের সাথে কেন আবার 2 থাকবে? ক্লোরিনের সাথে, আচ্ছা জান্নাতুল, তাসকিন, ফারহান, আনিন আর আর যে আফরোজা, তোমরা একটু জানাও যে ক্লোরিনের সাথে 2 কেন থাকলো আর সোডিয়ামের সাথে 2 নাই, কিছু নাই কেন? এই জিনিসটা একটু তাড়াতাড়ি বলো যে কেন এই জিনিসটা হইলো। এ সম্পর্কে কি তোমাদের কোনো ধারণা আছে? আর যদি না পারো তাহলে আমাকে বলো যে না, ধারণা নাই, তাহলে আমি বুঝাই দিব, সমস্যা নেই। আচ্ছা, ধন্যবাদ। রেসপন্স করার জন্য ধন্যবাদ। পারা না পারা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। আর বাকিরা? না, ধারণা নাই। আচ্ছা, একটা জিনিস সব সময় মাথায় রাখবে, না হলে এই জিনিসটা তোমাদেরকে কি ভাবাবে, পরে শুধু টেনশনে ফেলবে যে সোডিয়াম থাকলো প্লাস ক্লোরিনও থাকলো, সোডিয়ামের যোজনীয় 1, ক্লোরিনের যোজনীয় 1, বাট ক্লোরিনের সাথে 2 কেন থাকবে? ক্লোরিনের সাথে সব সময় তুমি দেখবা যে ক্লোরিনের সাথে একটা 2 থাকবে। যদি এর আগে কিছু না থাকে তাহলে ক্লোরিনকে সব সময় 2 থাকবে। এর কারণ হলো, হ্যাঁ, জান্নাতুল, ধন্যবাদ। ক্লোরিন হচ্ছে দ্বিপরমাণুক। ক্লোরিন একটা দ্বিপরমাণুক পদার্থ, অর্থাৎ দ্বিপরমাণুক বলতে যে শুধু সোডিয়ামকে আমরা অনেক জুম করে মাইক্রোস্কোপ দিয়ে দেখতে পারি, বাট শুধু ক্লোরিনকে, একটা সোডিয়ামকে আমরা মাইক্রোস্কোপ দিয়ে কি দেখতে পারি, বাট একটা ক্লোরিনকে কিন্তু দেখা সম্ভব না। একটা ক্লোরিনকে মাইক্রোস্কোপ দিয়ে দেখা সম্ভব না। এজন্য কমপক্ষে 2টা ক্লোরিনকে মাইক্রোস্কোপ দিয়ে একসাথে দেখতে হবে। যার কারণে ক্লোরিনকে কখনো একসাথে ক্লোরিনকে কখনোই সিঙ্গেল লেখে না। যদি ক্লোরিনের পরে 2 না থাকে তাহলে ক্লোরিনের আগে একটা 2 বসাইয়ে দিতে হবে। এই জিনিসটা তোমরা আপাতত মনে রাখো। তো ক্লোরিনকে কেন, ক্লোরিনের সাথে কেন 2 বসাইয়া রাখে? কারণ ক্লোরিনকে মাইক্রোস্কোপ দিয়ে জুম করে একটা ক্লোরিনকে পাওয়া যায় না। কমপক্ষে 2টা ক্লোরিন দরকার হয় মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হলে। এজন্য সব সময় ক্লোরিনের পাশে। শুধু ক্লোরিন না, আরো আছে যে হাইড্রোজেন। হাইড্রোজেন আছে, হাইড্রোজেনকে তোমরা দেখবে না যে শুধু একসাথে। এখন বলতে পারো যে পর্যা সারণীতে, পর্যা সারণীতে সবগুলাই সিঙ্গেল। আচ্ছা, হাইড্রোজেন, ফ্লোরিন, হাইড্রোজেন আর কি ফ্লোরিন, ক্লোরিন, তারপর আছে ক্লোরিন, তারপর আছে হচ্ছে ব্রোমিন। এই কয়েকটা মৌল একা বসে না। ব্রোমিন, তারপর আছে কি আয়োডিন।
ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই কয়েকটা পরমাণুকে কি মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায় না, যার কারণে এগুলোকে আরেকটা এড করে তারপর এগুলো বসাতে হয়। তারপর যে জিনিসটা আছে যে, আচ্ছা এগুলো আমি তোমাদেরকে একটু পরে বিশ্লেষণ করতেছি, দাঁড়াও। এখন দেখো তোমরা পরমাণু সমূহ আসলে দেখতে কেমন হয়। তোমরা তো এই জায়গায় দেখলে যে একটা জিনিস, এই জায়গায় পর্যায় সারণীতে দেখলে যে 114টা পরমাণু, এগুলো তো শুধু নাম বা সংকেত, এদের প্রতীক দিয়ে দিছে। এগুলো আসলে দেখতে কিন্তু এইরকম হয়। তোমাদের এই যে দেখো, এই যে লিথিয়াম, লিথিয়ামটা সিলভার কালার, কার্বনটা পুরাই ব্ল্যাক কালার থাকে, সোডিয়াম সিলভার কালার, ম্যাগনেসিয়াম ওই রকম, অ্যালুমিনিয়াম আর একটু অ্যালুমিনিয়ামের যে স্কেল, তারপরে এগুলো সিলিকন দেখো, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, কোবাল্ট, নিকেল, এগুলো আসলে দেখতে এরকমই হয়, এরকমই হয়। অ্যালুমিনিয়াম। তো ইলেকট্রন বিন্যাস, তারপর আমি আমি এই জিনিসটা কি তোমরা দেখছো একটু, এই জিনিসটা একটু দেখো। এগুলো আসলে যদি দেখো মাঝে মধ্যে তাহলে এগুলা মাথায় থাকবে, না হলে সারাদিন সারা জীবনই পড়বা সোডিয়াম প্লাস ক্লোরিন, সোডিয়াম ক্লোরাইড, কিন্তু কেন হয় এই জিনিসটা বুঝবা না। এই যে দেখো, এই যে সোডিয়াম এখানে আছে, তারপর ক্লোরিন মূলত গ্যাস, তাই এখানে দেয় নাই। এই বিষয়টা কি বুঝছো তোমরা? আচ্ছা, ঠিক আছে। তারপর আসো, ইলেকট্রন বিন্যাস কি। একটা বস্তু ছাড়বে আর একটা বস্তু গ্রহণ করবে। যেমন ধরো আমি তোমাদেরকে এই ইলেকট্রন বিন্যাসটা আজকে একটু ভালো করে ক্লিয়ার করে দিব যে ইলেকট্রন বিন্যাসটা কি। ইলেকট্রন বিন্যাসটা কি, একটা মিনিট, ওয়েট এ ফিউ মিনিট। ইলেকট্রন বিন্যাসটা কি আমি একটু বলতেছি, দাঁড়াও 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 দাঁড়াও। হ্যাঁ আচ্ছা, আনিন ধন্যবাদ, আজকে ফার্স্ট দেখলাম, চেষ্টা করব দেখানোর জন্য, কারণ এগুলো যতটুকু করা যায়। ইলেকট্রন বিন্যাসটা কি? ও সরি, আমি তোমাদের জন্য তো ইলেকট্রন বিন্যাস রাখছিলাম এই জায়গায়, এই জায়গায়, এই যে দেখো ইলেকট্রন বিন্যাসটা তোমরা প্রথমত এই জায়গায় একটা জিনিস দেখো, একটা বস্তু ছাড়বে আর একটা বস্তু গ্রহণ করবে। যে ছাড়বে তার নাম ধাতু, আর যে গ্রহণ করবে তার নাম অধাতু। কেন অধাতু বলছিলাম? মনে রাখার জন্য যে ওই যে অধাতু, এই জায়গায় এক্সট্রা ও আইসা লাগছে, এর মানে কি সে সব সময় সব জায়গায় গিয়া লাগিয়া যায়, এর মানে সে কি সব সময় গ্রহণ করতে চায়, এর মানে অধাতুরা গ্রহণ করে। কি গ্রহণ করবে? ইলেকট্রন গ্রহণ করবে। এরপর দেখো যে ইলেকট্রন, এই যে একটা পরমাণু, আমি দেখি আমি তোমাদেরকে বুঝাই জিনিসটা, যে বুঝো প্রথমত জিনিসটা বুঝো। পর্যায় সারণী, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, এগুলা কি একটা একটা কি পরমাণু। হাইড্রোজেন একটা পরমাণু, হিলিয়াম একটা পরমাণু। তো এই পরমাণুগুলা আসলে কিভাবে হয় সেটাও দেখালাম, যে পরমাণুগুলা মূলত এইরকম হয়। যেমন ধরো লিথিয়াম একটা পরমাণু, কার্বন একটা পরমাণু, সোডিয়াম একটা পরমাণু, হ্যাঁ সোডিয়াম একটা পরমাণু। তারপর আরেকটা জিনিস দেখাই যে এইগুলাকে, এই লিথিয়ামের মধ্যে কি থাকে, কার্বনের মধ্যে কি থাকে, সোডিয়ামের মধ্যে কি থাকে, ম্যাগনেসিয়ামের মধ্যে কি থাকে, এইগুলাকে যদি আমরা মাইক্রোস্কোপ, ইলেকট্রন মাইক্রোস্কোপ অর্থাৎ জুম করে দেখি, তাহলে এই জিনিসটা এই ঠিক এরকম দেখা যায় যে একটা ভিতরে কি থাকে, প্রোটন আর নিউট্রন থাকে, আর বাহিরে কি থাকে, ইলেকট্রন। প্রোটন আর নিউট্রনকে বহন করে নিউক্লিয়াস। কাকে জুম করলে দেখা যায়? পরমাণুগুলোকে। পরমাণুগুলোকে, যেমন সোডিয়ামকে তুমি যদি জুম করে সেম পাবা, কার্বনকে জুম করলে সেম পাবা। কি পাবা? ভিতরে কি থাকে? ইলেকট্রন, প্রোটন। হ্যাঁ, ভিতরে কি থাকে? আহ, ভিতরে কি, বাইরে ঘুরে ইলেকট্রন, প্রোটন, আর নিউট্রন কি নিউক্লিয়াসের মধ্যে থাকে। সেম আকৃতির, সেম আকৃতির জিনিসটা তোমরা সব সময় পাবা, সব সময় পাবা যদি তোমরা এইগুলাকে, পরমাণুগুলোকে জুম করো। তাহলে পরমাণু কি, পরমাণু পর্যায় সারণীতে যে 114টা পরমাণু আছে, এই 114টা কে আলাদা আলাদা ভাবে কি বলা হয়? পরমাণু। হাইড্রোজেন পরমাণু, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এগুলা কি পরমাণু। তাহলে এই জিনিসটা কি বুঝছো তোমরা, যে পরমাণু
দেখতে কিরকম, আসলে তা বাস্তবিকভাবে দেখতে কিরকম, লেখার ক্ষেত্রে কিরকম হয়, আর মধ্যে কি থাকে। এই ৩ টা জিনিস বুঝলে কিন্তু তোমরা মোটামুটি অনেক জিনিস বুঝে গেছো। এই ৩ টা জিনিস কল্পনা করে যদি তোমরা পড়তে পারো তাহলে মোটামুটি ধরো অনেক জিনিসই তোমরা বুঝে গেছো। এই জিনিসটা একটু তাড়াতাড়ি আমাকে বলো যে এই ৩ টা জিনিস, এই ৩ টা জিনিস তোমরা বুঝছো কিনা? এটা দেখতে কিভাবে থাকে, এটা লিখতে কিভাবে হয়, আর এর মধ্যে কি থাকে? বুঝছি ফারহান। আচ্ছা। জি স্যার বুঝছি। আফরোজা সম্ভবত ক্লাসে মনোযোগ থাকো না। তুমি এমন প্রশ্ন করো সেটা আমি অবাক হয়ে যাই। যে কার মধ্যে? এখানে তো পরমাণু নিয়ে কথা হচ্ছে। তা মধ্যে থাকলে তো পরমাণুর মধ্যেই থাকবে। তুমি মোবাইল নিয়ে আমি সিউর তুমি অন্য কোনো ইয়াতে থাকো। কারণ আমি যেভাবে বুঝাচ্ছি এরপরে আসলে আমার মনে হয় না যে কেউ না বুঝে। তারপর যদি ৩-৪ জন বলতো বুঝে নাই তাহলে একটা কথা ছিল। তোমার খেয়াল কিন্তু এদিকে আরো বাড়াতে হবে। আচ্ছা, তাসকিন ধন্যবাদ। ফারহান ধন্যবাদ। সোহানা ধন্যবাদ। আদনি। আচ্ছা, বাকি যারা আছে তারা একটু বলো। নেটের প্রবলেম স্যার। আচ্ছা, 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 আচ্ছা। আচ্ছা, তাহলে আরেকবার বলি যে পরমাণুগুলো পর্যায় সারণীতে আমাদের কি এইভাবে সাজাই দিছে। যদি বাইরের দেশে থাকতা তাহলে দেখতে একবারে খাতা কলমে তোমাদেরকে বলতো যে হাইড্রোজেনের সাথে ক্লোরিন বিক্রিয়া করো, তারপর দেখো কি হয়। তারপর তুমি ওই জিনিসটা দেখতে যে অদ্ভুত একটা জিনিস হয়েছে। অদ্ভুত একটা, যেমন হাইড্রোজেন আর ক্লোরিন দুইটা মিলে একটা অ্যাসিড তৈরি হয়ে গেছে। হাইড্রোজেন, তবে হাইড্রোজেন হচ্ছে ধাতু, ক্লোরিন হচ্ছে অধাতু। কিভাবে সুন্দর একটা তোমার মাইন্ডে সেট আপ হয়ে যেত যে হাইড্রোজেন আর ক্লোরিন মিলে সবসময় হাইড্রোক্লোরিক। আর এখন তো আমাদের দেশে বসে এগুলো তোমাদেরকে, যেমন ধরো বাংলার মতো শুধু মুখস্থ করতে হচ্ছে যে হাইড্রোজেন, হাইড্রোজেন প্লাস ক্লোরিন সমান সমান হাইড্রোক্লোরিক এসে হাইড্রোজেন। কিচ্ছু করার নাই। যতটুকু আমি পারি ততটুকু হেল্প করব। হ্যাঁ, জান্নাতুল ধন্যবাদ। তারপর এই যে এগুলো দেখতে এভাবে হয়, হাইড্রোজেন, লিথিয়াম, হিলিয়াম, এগুলো লেখার ক্ষেত্রে এরকম হয়। তারপর এগুলো পরমাণু সমূহ যদি আমরা দেখি তাহলে সিঙ্গেল সিঙ্গেল এক একটা পরমাণু কি এরকম হয়, লিথিয়াম, কার্বন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম। তারপর যদি এইগুলাকে আমরা জুম করি তাহলে এইরকম প্রতিটা পরমাণুর মধ্যে এইরকম জিনিসটা পাবো যে একটা ইলেকট্রন, কমপক্ষে একটা ইলেকট্রন থাকবে, অধিক ইলেকট্রনও থাকতে পারে, অত্যাধিক ইলেকট্রন থাকবে, তবে কমপক্ষে একটা ইলেকট্রন থাকবেই। তারপর মধ্যে কি থাকবে, নিউট্রন আর প্রোটন সব জায়গায় সব পরমাণুর মধ্যে থাকবে। আচ্ছা, তারপর আমরা ইলেকট্রন বিন্যাস যেটা বলছিলাম যে একটা বস্তু ছাড়বে আর একটা বস্তু গ্রহণ করবে। ইলেকট্রন বিন্যাসের নীতিটাই বা তার ধর্মটাই হচ্ছে যে একটা বস্তু ছাড়বে আর একটা বস্তু গ্রহণ করবে। যেমন ধরো, আমি যেমন ধরো, তাহলে এই জায়গায় যেমন ধরো একজন বন্ধু আরেকজন বন্ধুকে কি হাত বাড়িয়ে দিল। যেমন ধরো উপরের নিচের জন উপরের জনকে কি হাত বাড়িয়ে বলল যে আমাকে ধরো। নিচের জন উপরের জনকে হাত বাড়িয়ে ধরলো, বলল কি বলছে যে আমাকে ধরো। তো হুম, আমাকে কি ধরো। তাহলে উপরের জন কি করবে? অবশ্যই তো ধরবে। সেও তো আবার হাত বাড়িয়ে বলবে না যে আমাকেও ধরো, এভাবে তো বলবে না। তো নিচের জনকে আমরা কি বলবো? নিচের জন বলছে যে তুমি আমাকে ধরো, আমি তোমাকে আমার হাত দিলাম, তুমি আমাকে ধরো। এর মানে কি? তার নিচের জন হচ্ছে ধাতু, কারণ ধাতুরা সব সময় ছেড়ে দেয় বা দিয়ে দেয়। তো নিচের জন যেহেতু হাত বাড়িয়ে বলছে যে আমাকে ধরো, এর মানে নিচের জন হচ্ছে ধাতু। আর উপরের জন যেহেতু সেটা ধরবে, এর মানে উপরের জন হচ্ছে কি অধাতু। এর মানে কি উপরের জন হচ্ছে অধাতু। তো ধাতু আর অধাতু তোমাদেরকে আমি যে রেখে দিছিলাম, এই ধাতু আর অধাতুর মধ্যে তোমরা এই জিনিসটা বুঝছো। তাহলে এই জিনিসটা যদি বুঝো তাহলে এখানে একটা জিনিসই তোমাদের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে একটা জিনিস মাথায় যদি রাখো যে ইলেকট্রন বিন্যাস মানে দুইটা বস্তুর
মধ্যে সংযোগ হওয়ার, তো দুইটা বস্তুর মিল হবে একসাথে। দুইটা বস্তু আলাদা আলাদা ছিল, এখন দুইটা বস্তু একসাথে হবে। ইলেকট্রন বিন্যাস মানে কি, দুইটা বস্তু আলাদা আলাদা ছিল, এখন দুইটা বস্তু এক হবে। তো এক হওয়ার ক্ষেত্রে কি, এক হওয়ার ক্ষেত্রে এদের ধর্ম হচ্ছে যে একটা বস্তু ছাড়বে আর একটা বস্তু ধরবে, ঠিক এই হাতটার মতো, যে একটা বস্তু ছাড়বে আর একটা বস্তু ধরবে। তো একটা বস্তু ধরবে, তো যে ছাড়বে তার নাম হচ্ছে কি ধাতু, আর যে ধরবে বা গ্রহণ করবে তার নাম হচ্ছে অধাতু। যে ছাড়বে তার নাম হচ্ছে কি ধাতু, আর যে গ্রহণ করবে তার নাম হচ্ছে অধাতু। তাহলে ধাতু আর অধাতু ইলেকট্রন বিন্যাসের মেইন জিনিসটা কি তোমরা বুঝছো, যে ইলেকট্রন বিন্যাসে আসলে আলটিমেটলি কি ঘটে, ঘটনাটা কি ঘটে। যে শুধু তো তোমরা অনেকে পড়ো যে 1s2 2s2 2p6, কিন্তু এগুলো অনেকে না বুঝে পড়ে। আমি চাইতেছি যে তোমরা বুঝে পড়ো জিনিসগুলো, তাহলে একবার পড়লেই এনাফ। এই জিনিসটা কি বুঝছো যে ইলেকট্রন বিন্যাসে তোমাদের মূলত কি ঘটে, ইলেকট্রন বিন্যাসে মূলত কি ঘটে? যদি বুঝো একটু আরেকবার জানাও। তোমরা কোন কমেন্ট করতেছো, এটা আগের নাকি পরের? 2-3 মিনিট আগের। আচ্ছা, এখন আবার জানাও। দ্যাটস এনাফ ফর ইউ। যদি জানো। হ্যাঁ, ফারহান, বুঝছি বুঝছি। ফারহান বলছে, আচ্ছা ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ তাসকিন, বুঝছো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর বাকিরা একটু বললে তো। আচ্ছা, আহ নূপুর এখন ক্লাসে, ক্লাস শেষের পর্যায়ে পুরা। আচ্ছা, আনিন। আচ্ছা আচ্ছা, তারপর আমি আবার আরেকটা বার রিপিট করি তোমাদেরকে, আরেকটা আমি একটা জিনিস একটু, তোমরা ওয়েট করো, আমি একটা জিনিস তোমাদেরকে দেখাই। জিনিসটা একটু দেখাই, একটু wait করো। তোমাদের হোমওয়ার্ক থাকবে, কিন্তু হোমওয়ার্ক তোমাদের বাধ্যতামূলক দিতেই হবে। হোমওয়ার্ক না দিলে কিন্তু ক্লাস করানোর কোনো ইয়া নেই, কোনো লাভ নেই। এই জিনিসটা যদি তোমরা একটু দেখো, আমি তোমাদেরকে দেখাই যে এই যে ইলেকট্রন গুলা কিন্তু মাঝখানে কি থাকে, মাঝখানে যে জিনিসটা থাকে সেটাকে কি বলে, নিউক্লিয়াস। আর সর্বনিম্ন এই কক্ষপথ অথবা পথ অথবা রাস্তা, এই ইলেকট্রন এই একটা পরমাণুর মধ্যে মধ্যকার অবস্থা। যেমন ধরো আমরা, এটা আসলে হাইড্রোজেন পরমাণু, এটা কি হাইড্রোজেন পরমাণু। যদি ইলেকট্রন মাইক্রোস্কোপ তুমি কিনো লাখ লাখ টাকা দিয়ে, তারপর যদি তুমি হাইড্রোজেন কে জুম করো, আর বলবা যে হাইড্রোজেন কোথায় পাবো, যদি আমরা তুমি যে মোমবাতি কিনো 5 টাকার, ওইটার মধ্যে কিন্তু হাইড্রোজেন আর কার্বন আছে, হাইড্রোজেন আর কার্বন আছে, সাদা সাদা যে জিনিসটা দেখো ওটাই হচ্ছে হাইড্রোজেন। তো আমি এই জিনিসটা বোঝাতে চাচ্ছি যে তুমি হাইড্রোজেন যদি ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে কিনে হাইড্রোজেন মোমবাতি নিয়ে যদি জুম করো সাদা জিনিসটা, তাহলে তুমি এক পর্যায়ে গিয়ে এই জিনিসটা দেখতে পাবে। তো এই জিনিসটা কি দেখতে পাবা, যে নিউক্লিয়াস একটা থাকে মাঝখানে, এটা কি নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস কি মাঝখানে থাকে। আর বাহিরে কি থাকে, এই যে দেখো তোমরা একটু খেয়াল করো যে বাহিরে ইলেকট্রন থাকে। তো এটা কি করে, মূলত কি করে জিনিসটা, যেমন দেখো এটা ঘুরতে থাকে, সব সময় ঘূর্ণায়মান থাকবে, সব সময় কি ঘুরতেই থাকবে, ইলেকট্রনটা সব সময় ঘুরতে থাকবে। কেন ঘুরতে থাকবে, আমি তোমাদেরকে একদিন বলছিলাম যে এটা হচ্ছে নেগেটিভ চার্জ, আর এই নিউক্লিয়াসের মধ্যে আছে কি পজিটিভ চার্জ। বাহিরেরটা ইলেকট্রন হচ্ছে মাইনাস চার্জ, নিউক্লিয়াসের মধ্যে আছে কি প্লাস চার্জ। যেহেতু মাইনাস চার্জ আর এটা ইলেকট্রন, আর ইলেকট্রনটা মাইনাস চার্জ আর নিউক্লিয়াসের মধ্যে আছে প্লাস চার্জ, এটা এর সাথে একটা আকর্ষণ থাকে, একটা আকর্ষণ প্লাসে মাইনাসে আকর্ষণ থাকে। যদি তোমরা চৌম্বক দেখো তাহলে চৌম্বকের ক্ষেত্রেও দেখবা যে একটা আকর্ষণ থাকে প্লাসে এবং মাইনাসে। যেহেতু মধ্যে আছে কি প্লাস চার্জ আর বাহিরে আছে মাইনাস চার্জ, এজন্যই এটা ইলেকট্রনটা নিউক্লিয়াস অর্থাৎ প্লাস চার্জ মাইনাস মাইনাস চার্জটা প্লাস চার্জে কাছে যাওয়ার জন্য এভাবে ঘুরতে থাকে। তারপর দেখো তোমরা, হ্যাঁ, এই যে এগুলা একটা কক্ষপথ আগে ছিল আগের মতো,
একটা কক্ষপথ ছিল এরকম, কিন্তু যখন আরেকটা পথ অথবা কক্ষপথ যুক্ত হয়েছে তখন জিনিসটা দেখাচ্ছে যে এরকম, হ্যাঁ, এরকম দেখাচ্ছে। তো যতগুলা কক্ষপথ বাড়বে ততগুলা এটা কক্ষপথ গুলা, ইলেকট্রন গুলা যত বাড়বে ততগুলা কক্ষপথ বাড়বে। তো তারপর যদি দেখো, একটু দেখো তারপর কি আছে। এই যে যেমন দেখো, যতগুলা বাড়বে, যতগুলা ইলেকট্রন বাড়বে ততগুলা কক্ষপথ বাড়বে। যেমন আমি তোমাদেরকে উদাহরণ দিই, উদাহরণস্বরূপ আমি যদি তোমাদেরকে বলি যে এটা হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেনের একটা পরমাণু, হাইড্রোজেনের একটা ইলেকট্রন থাকে। তারপর তারপর যখন আরেকটু পর যুক্ত হলো, এই যে আরেকটু পর কি যুক্ত হলো আরেকটা ইলেকট্রন। তারপর দেখো, এখানে একটা জিনিসই তোমরা মাথায় রাখবা, যে যতগুলা ইলেকট্রন যুক্ত হবে, ইলেকট্রন যত বাড়বে কক্ষপথ অথবা রাস্তা বা পথ এগুলা তত বাড়বে। তো এই জিনিসটা কি, এই জিনিসটাতে আমি বলতেছি তোমরা বুঝতেছো যে জিনিসটা কি, এই জিনিসটা মেইন। এটা কি দেখাচ্ছে, আমি কি কার্টুন দেখাচ্ছি না, যেমন ধরো একটা বল খেলা দেখাচ্ছি, না কি তোমরা কি দেখতেছো? এই জিনিসটা একটু বলো দেখি তো, কে পারো, যে জিনিসটা কি বুঝাচ্ছি, কি তোমাদেরকে কি সম্পর্কে কথা বলতেছি। তো তাড়াতাড়ি জানো যে মেইনলি জিনিসটা কি। আচ্ছা, যদি পারো তাহলে বলো, আর যদি না পারো তাহলে, যদি না পারো তাহলে বলো যে মনে নাই বা বলতে পারবো না। একটু তাড়াতাড়ি তোমরা বলো, একটু তাড়াতাড়ি বলো। নিউক্লিয়াস, নিউক্লিয়াস। আচ্ছা, বুঝো নাই, আমি জানি যে জিনিসটা বুঝবা না তোমাদের, তোমরা বুঝবা না, এটা না বোঝাটাই স্বাভাবিক। নিউক্লিয়াস না ফারহান, নিউক্লিয়াস না, এটা মূলত হচ্ছে পরমাণু, পরমাণু। এটা মূলত কি পরমাণু, আমি বলি তোমাদেরকে শর্টকাট, দেখো তোমাদের বইয়ে সুন্দর করে তোমাদেরকে একটা পেজ ধরাই দিছে অধ্যায় 4-এ, যে দেখো এটা হচ্ছে পর্যায় সারণী। তো পর্যায় সারণীতে কি আছে, পর্যায় সারণীতে ক্লাসে যাওয়ার পরে বলবে যে মুখস্থ করো হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, এগুলো আছে। তো এগুলা, যদি এগুলা তোমাদেরকে জীবনেও তো কখনো ক্লাসে দেখাবেই না। তো এগুলা যদি আমরা বলি যে এগুলা মূলত, এগুলা হচ্ছে একটা একটা পরমাণু। কেন পরমাণু, কেন অণু হলো না, বা কেন মৌল বলি, কেন যৌগ বলি না, সেটা আগেই বলে দিছি। তারপর এই পর্যায় সারণী, এই পর্যায় সারণীর হাইড্রোজেন একটা পরমাণু, হিলিয়াম একটা পরমাণু, লিথিয়াম একটা পরমাণু, বেরিলিয়াম আরেকটা পরমাণু, এভাবে একটা একটা পরমাণু। তো এই পরমাণুগুলোকে, যেমন ধরো সোডিয়াম পরমাণু, পটাশিয়াম পরমাণু, এই পরমাণুগুলোকে মূলত এরা দেখতে কি হয়, এদেরকে যদি বাস্তবিকভাবে দেখতে পারতাম তাহলে সেটা ঠিক এরূপ হতো, যে যেমন দেখো লিথিয়াম কি কালার, কার্বন কি কালার, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ক্রোমিয়াম, ক্যালসিয়াম, এগুলা কি, এগুলা কি এই যে তোমাদের পর্যায় সারণীর যে মৌলগুলো আছে, এই মৌলগুলাকে যদি তোমরা বাস্তবিকভাবে দেখতে পারতা তাহলে ঠিক এরকমই দেখতাম। তারপর এই যে এখন পরমাণু সমূহ, একটা একটা পরমাণু, একটা একটা পরমাণু, যে কোনো একটাকে যদি তুমি জুম করো, এই ধাতুগুলা যে কোনো একটাকে যদি জুম করো তাহলে তোমরা কি পাবে, প্রত্যেকটার ভিতরে পাবে কি, প্রোটন থাকে, নিউট্রন থাকে। প্রোটন আর নিউট্রনকে আগলে রাখে কে, নিউক্লিয়াস। আর ইলেকট্রনটা কি, ইলেকট্রনটা বাহিরে ঘুরে। এই জিনিসটা আমি তোমাদেরকে বুঝাচ্ছি যে ইলেকট্রনটা বাহিরে ঘুরে। তারপর ইলেকট্রন বাহিরে ঘুরে, এই কিভাবে ঘুরে সেই জিনিসটা দেখানোর জন্য আমি তোমাদের এই ভিডিওটা দেখাইছি। যে যেমন ধরো এক
দেখো, এই যে মাঝখানের এটা কি, এটা হচ্ছে নিউক্লিয়াস। মাঝখানের এটা কি, এটা নিউক্লিয়াস। আর বাহিরে যে একটা ঘুরতেছে, এটা কি, এটাই ইলেকট্রন। তারপরে এই যে দেখো কক্ষপথগুলা, আস্তে আস্তে কক্ষপথগুলা যত পারমাণবিক সংখ্যা বেশি হবে, তত কক্ষপথগুলা আস্তে আস্তে বাড়তে থাকবে। এখন কি বুঝছো এই জিনিসটা, কি এখন বুঝছো, না আরেকবার বলে দেবো, একবার বলে দিব, নাকি বুঝছো জিনিসটা? একটু আমাকে জানাও, একটু জানাও, একটু জানাও, একটু জানাও। ফারহান বলো বুঝছি। ফারহান বলছে বুঝছি, আর বাকিরা একটু একটু তাড়াতাড়ি জানাও যে বুঝছো কিনা। জি, এবার বুঝছি। আচ্ছা, আর কি ক্লাসে নাই কেউ? না, আছে তো, মোটামুটি আছে তো সবাই। একটু জানাই দাও আমাকে, একটু জানিয়ে দাও। বুঝলাম। আচ্ছা, বুঝলেই হইছে। না বুঝলে বলতে পারো, সমস্যা নেই। বুঝছি। আফরোজা ধন্যবাদ, সোহানা, নূপুর, ফারহান ধন্যবাদ। আরেকজন কে? কমেন্ট করলা না? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, সমস্যা নাই না বুঝলে। চারজন। আচ্ছা। তো আমরা আবার প্রথম থেকে একটা রিভিশন দিয়ে আসি। আজকে টপিক গুলো আমাদের কি কি ছিল? রসায়নের একক কি, রসায়নের জনক কে, পরমাণু কাকে বলে, অণু কাকে বলে, ধাতু কি, অধাতু কি, উপধাতু কি, অপধাতু কি, রাসায়নিক বিক্রিয়ার নাম করো। রাসায়নিক বিক্রিয়াটা আমি একটু ডিটেলসে পড়াবো দেখে, আজকে তেমন একটা ধরি নাই, উম, অনেক সময় লাগবে। তারপর দেখো, প্রথমে প্রশ্ন ছিল কি, রসায়নের একক কি। তো রসায়নের একক আমি তোমাদেরকে এখান থেকেই বুঝালাম। মনে করো এখান এই বালিগুলো দিয়ে একটা বড় ঘর বানানো হলো। তো ওই ঘরের একটা, এখান থেকে একটা কণা নিয়ে আমি যদি বলি ওই ঘরের, অথবা এই বালিগুলো দিয়ে একটা বড় ঘর বানাবার পর আমি ওইখান থেকে একটা কণা, ছোট করে একটা কণা নিয়ে বলি যে এই অত এত বড় ঘরের ছোট একটা কণা, তাহলেই আমরা বলতে পারবো, ওই ছোট কণাটা যদি নিতে পারি তাহলে বলবো যে এই বড় বাড়ির ক্ষুদ্রতম একক হচ্ছে এই বালির কণা। তো রসায়নেরও সেম, যে রসায়নের একক পরমাণু। কেন পরমাণু? রসায়নের মধ্যে যদি তুমি দেখো তাহলে সব থেকে ছোট যে জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে সেটাই হচ্ছে পরমাণু। এখানে লেখা আছে, কারণ পরমাণুর চেয়ে ক্ষুদ্রতম আর কোনো জিনিস নেই রসায়নে। তারপর আসে যে রসায়নের জনককে। রসায়নের জনক, রসায়নের জনক হচ্ছে আগেরকার রসায়নের জনক ছিল জাবির ইবনে হাইয়ান। তারপর রসায়নের জনক, বর্তমানে আধুনিক যুগে রসায়নের জনক হচ্ছে লেবইসিয়া। তারপর রসায়নকে আগে কি বলা হতো? রসায়নকে আগে গুপ্তবিদ্যা বলা হতো, এবং রসায়নকে রাখা হতো আলকেমি নামে। রসায়নের জন্মক্ষেত্র মিশরকে বলা হয়, অর্থাৎ মিশর থেকে রসায়নের জন্ম হয়। তারপর আসে যে পরমাণু। পরমাণু জিনিসটা আমি অ্যাড করি নাই। আচ্ছা, মৌলিক মানে পরমাণু কি, ওই যে পরমাণু আর অণু তো তোমাদেরকে আগেই, হ্যাঁ পরমাণু আর অণু নিয়ে তো এতক্ষণ কথাই বললাম। এই ভিডিওটা তখন আবার দেখাইতে চাইছিলাম, যেটা একটু আগে দেখাইছি তোমাদেরকে। আচ্ছা, পরমাণু হচ্ছে ওই যে পর্যায় সারণীতে, অথবা তোমরা সংজ্ঞা যদি চাই, যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম একক। মৌলিক পদার্থ মানে যেই পদার্থের মধ্যে ওই পদার্থ ছাড়া আর কোনো পদার্থ নাই, যেই পদার্থের মধ্যে ওই পদার্থ ছাড়া আর কোনো পদার্থ নাই। আর অণু কি? যৌগিক পদার্থের ক্ষুদ্রতম একক। যৌগিক পদার্থ মানে যেই পদার্থ ছাড়া, যেই পদার্থের মধ্যে ওই পদার্থ ছাড়া অন্যান্য পদার্থ আছে। যেমন ধরো পানি, পানির মধ্যে কি আছে? H2O। H2O, দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন আছে। যেহেতু এই জায়গায় দুই জাতীয় পদার্থ আছে, দ্যাটস ওয়াই এটাকে যৌগিক পদার্থ বলবো। আর যদি এখানে শুধু যদি পানি থাকতো তাহলে এটাকে আমরা কি বলতাম? মৌলিক পদার্থ বলতাম। তারপর আছে যে ধাতু। পর্যায় সারণীতে 114টা মৌল আছে, এগুলোকে আমরা মৌল বলছি, যৌগ কেন বলতেছি না, কারণ এরা একা একা থাকে। যদি দুকলা দুকলা থাকতো বা দুইজন দুইজন থাকতো তাহলে
এদেরকে কি বলতাম? যৌগিক পদার্থ বলতাম। তারপর আসো আহ হ্যাঁ, ধাতু পর্যায় সারণীতে 114টা মৌল আছে, তার মধ্যে কিছু ধাতু, কিছু অধাতু, কিছু উপধাতু বা কিছু অপধাতু। ধাতুগুলো কিভাবে হয়? ধাতুগুলো সুন্দর হয়, চকচকে হয়, কাঁচি দিয়ে কাটা যায় না, এরা ইলেকট্রন ত্যাগ করে। হ্যাঁ, ইলেকট্রন ত্যাগ করে। আচ্ছা, আমি তোমাদের একটা জিনিস দেখাই, এই জায়গায় একটু মিসিং হয়েছে, যে এই যে দেখো, আমি বলছি কি ধাতুর মধ্যেও এইরকম থাকে, অধাতুর মধ্যে এরকম থাকে। তো যদি এটা ধাতু হয় তাহলে এই জিনিসটা ইলেকট্রনটা বের করে দিবে অথবা ত্যাগ করে দিবে। আর যদি এটা অধাতু হয় তাহলে এই পরমাণুটাই বলবে যে না, ইলেকট্রন এসে আবার ঢুকো। বুঝছো? তাহলে যদি আমরা কি, এই যে ধাতুরা কি করে, ধাতুর একটা ধর্ম পড়লাম না এই জায়গায়, যে ধাতু ধাতু কি করে, ইলেকট্রন ত্যাগ করে। হ্যাঁ, ধাতু কি ইলেকট্রন ত্যাগ করে। রসায়নের সব খেলাই হচ্ছে যে এই জিনিসটা যদি তুমি বুঝো, ধাতু ইলেকট্রন ত্যাগ করে, যে এই জিনিসটা যদি ত্যাগ করে তাহলেই বুঝবা এটা ধাতু। এই জিনিসটা বলে, যদি বলে যে এই যে আমার পথ আছে, আরো জায়গা আছে, তুমি এসে ঢুকো, তাহলে বুঝবে যে এটা অধাতু। তারপর উপধাতু বা অপধাতু, যে জিনিসগুলা ধাতুর মতো অথবা অধাতুর মতোই আচরণ করে তাদেরকে কি বলে, উপধাতু বা অপধাতু বলে। ধাতুর মতো আচরণ করে, অধাতুর মতো আচরণ করে, এই জিনিস তাদেরকে কি, অপধাতু বলে। তারপর বিক্রিয়ার ক্ষেত্রে যে একটা বিষয় দেখবা, প্রথমে কি করবা, দুইটা মৌল বসাবা, যেমন সোডিয়াম একটা মৌল, ক্লোরিন একটা মৌল। ক্লোরিন 2 কেন হয়েছে? কারণ ক্লোরিন দ্বিপরমাণু। দ্বিপরমাণু মানে কি, ক্লোরিন, শুধু ক্লোরিনের কোনো অস্তিত্ব নাই, যদি 2টা এখান থেকে বাদ দিই তাহলে এর কোনো কি অস্তিত্ব নাই। আর সোডিয়াম, সোডিয়ামকে আমরা মাইক্রোস্কোপ দিয়ে দেখতে পারলেও শুধু ক্লোরিনকে দেখতে পাই না, এজন্য 2 লাগাবার পর দুইটা ক্লোরিনকে আমরা একসাথে দেখতে পারি। বিক্রিয়ার ক্ষেত্রে দ্বিতীয় শর্ত হচ্ছে যে যোজনীয় আদান প্রদান করবো, অর্থাৎ সোডিয়ামের যোজনীয় 1, ক্লোরিনের যোজনীয় 1। তাহলে সোডিয়ামের এখানে 1 দিলা, আর ক্লোরিনের, স্যার ধাতু তো তাপ ও বিদ্যুৎ পরিবাহী। হ্যাঁ, ধাতু, হ্যাঁ, ধর্ম হিসেবে এটাও লিখতে পারো যে ধাতু তাপ ও বিদ্যুৎ পরিবাহী। আচ্ছা, তারপর যেখানে ছিলাম যে সোডিয়ামের এখানে 1, ক্লোরিনের এখানে 1। এখন একটা জিনিস দেখো, যদি আমি ধরি যদি সোডিয়ামের যোজনী 2 হতো আর ক্লোরিনের যোজনী 1 হতো, তাহলে কিভাবে লিখতা, যে সোডিয়ামের যোজনী 2 হতো, তাহলে সোডিয়ামের যোজনী 2 হতো আর ক্লোরিনের যোজনী 1, তাহলে ক্লোরিনের যোজনী সোডিয়ামকে দিতা আর সোডিয়ামের যোজনী ক্লোরিনকে দিতা। হ্যাঁ, তাহলে এই জিনিসটা কিন্তু ঠিক এভাবে হতো, সোডিয়াম ক্লোরাইড। তাহলে আর 1 কোনো সময় লিখতে হয় না, এজন্য এই 1 কি লেখা হয় না, এখানে কিছু নাই মানে কি 1 আছে। যদি সোডিয়ামের যোজনী 2 হয় তাহলে এই জিনিসটা, যৌগটা ঠিক এভাবে দেখাবে। তারপর আসো যে একই রকম, এখন আমরা যদি ধরি যে সোডিয়ামের যোজনীয় 2, ক্লোরিনের যোজনীয় 2, তাহলে যেমন ধরো ক্লোরিনের যোজনী সোডিয়ামকে দিলাম, তারপর সোডিয়ামের যোজনী ক্লোরিনকে দিলাম, তারপর কি হয়েছে, এখন কি হয়েছে যে দুইটাই একই রকম, সোডিয়ামের যোজনীয় 2 দেখাচ্ছে, ক্লোরিনের যোজনীয় 2 দেখাচ্ছে, তাহলে কি এখানে এই জিনিসটা বাদ যাবে, দুইটা একই রকম হলে এটা কাটাকাটি যাবে। দুইটা যদি 3 3 হতো তাহলে কাটাকাটি, 4 4 যদি হতো তাহলে কাটাকাটি, 5 5 যদি হতো তাহলে কাটাকাটি। আচ্ছা, একই রকম হলে কাটাকাটি যাবে। তারপর নামকরণের ক্ষেত্রে, নামকরণ জিনিসটা দেখো, যে একটা হলে মনো, দুইটা হলে ডাই, তিনটা ট্রাই, চারটা টেট্রা, পাঁচটা পেন্টা, ছয়টা হেক্সা, সাতটা হেপ্টা, আটটা অক্টা, নয়টা ননা, 10টা ডেকা। তাহলে এখন যদি এখানে কি আছে, এখানে কিচ্ছু নাই, তাহলে এখানে যদি 2 থাকতো তাহলে কি হতো, দেখি আমরা, যে সোডিয়ামে এখানে যদি 2 থাকতো তাহলে কি আমরা দেখছি কি দুইটা হলে কি ডাই, তাহলে আমরা বলতাম এখানে যে, একটা মিনিট, এখানে যদি 2, তাহলে আমরা কি বলতাম, সোডিয়াম ডাইক্লোরাইড, সোডিয়াম কি ডাইক্লোরাইড। 2 যেহেতু ক্লোরিনের কাছে আসে, তাহলে নামকরণের ক্ষেত্রে ক্লোরিনের কাছেই এসে, যে জায়গায় 2 থাকবে অথবা 3 থাকবে সে জায়গায় এসে নামকরণ হবে। তাহলে এখানে যদি আমরা 3 লিখতাম তাহলে কি আমরা কি জানি, 3টা থাকলে ট্রাই ট্রাই হবে, তাহলে সোডিয়াম ট্রাইক্লোরাইড, সোডিয়াম কি ট্রাইক্লোরাইড, সোডিয়াম ট্রাইক্লোরাইড। আর যদি 4টা থাকতো তাহলে কি
সোডিয়াম টেট্রাক্লোরাইড, 5টা যদি থাকতো সোডিয়াম পেন্টাক্লোরাইড, 6টা যদি থাকতো সোডিয়াম হেক্সাক্লোরাইড, সম্ভবত সোডিয়াম দেখি, সোডিয়াম হ্যাঁ হেক্সাক্লোরাইড, 7টা যদি থাকতো তাহলে সোডিয়াম হেপ্টাক্লোরাইড, 8টা যদি থাকতো তাহলে সোডিয়াম অক্টাক্লোরাইড, 9টা যদি থাকতো তাহলে সোডিয়াম ননাক্লোরাইড, 10টা যদি থাকতো তাহলে সোডিয়াম ডেকাক্লোরাইড। যেহেতু যদিও এত থাকবে না, তাও আমি তোমাদেরকে বলতেছি কারণ যে একটা যৌগ দিয়ে যেন তোমরা সবগুলো কভার করতে ফেলতে পারো। এই পর্যন্ত তোমরা কি বুঝছো জিনিসগুলা? এই পর্যন্ত এতটুকু যে বললাম তোমাদেরকে, একটু জানাও, একটু জানাও। আমাকে একটু জানাও তাইলে আমি বুঝবো। আফরোজা, জি স্যার বুঝছি, ধন্যবাদ। আনিন, ধন্যবাদ। একদম ক্লিয়ার স্যার, ধন্যবাদ ফারহান। ক্লিয়ার হইলেই হইছে তাইলে। আচ্ছা, জান্নাতুল ধন্যবাদ। ধন্যবাদ তোমাদের সবাইকে যারা রেসপন্স করতেছো। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তো তারপর রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখলাম কয়েকটা জিনিস। তারপর দেখলাম যে পরমাণুগুলো কিভাবে থাকে, পরমাণু যেহেতু হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম এভাবে আমরা সারা জীবন দেখে এসেছি। তো এটাকে যদি জুম করে দেখানো হয়, আমার আসলে এটা আমি চাইছিলাম যে তোমাদেরকে ডিরেক্টলি বিক্রিয়া করে দেখাতে, কিন্তু ল্যাপটপে এই জিনিসটা ডাউনলোড করতে পারতেছি না, তাহলে বিক্রিয়া করে দেখাইতাম। এরপর চেষ্টা করব। তো এখন দেখো পরমাণুগুলো কি, পরমাণুগুলো যেমন ধরো হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম এগুলো কিরকম থাকে, এগুলো মূলত এইরকমই থাকে। তারপর আসো যে ধাতুরা কি ইলেকট্রন ত্যাগ করে, ধাতুরা ইলেকট্রন ত্যাগ করে আর অধাতুরা ইলেকট্রন গ্রহণ করে। এই যে যেমন ধরো এই একটা পরমাণু, এই একটা পরমাণু এই ইলেকট্রনটা যদি ত্যাগ করে দেয় তাহলেই বুঝবে এটা অধাতু, না সরি ধাতু। ত্যাগ করে দিলেই কি ধাতু, ত্যাগ করে দিলেই ধাতু। ইলেকট্রন ত্যাগ করে দিলে কি অধাতু না ধাতু। ইলেকট্রন ত্যাগ করে দিলেই ধাতু, আর যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে বুঝবা অধাতু। তারপর এই জিনিসটা আসলে এটা তোমরা আমি আশা করি যে বুঝছো। তো এই পর্যন্ত তো সবাই বুঝছো না? ক্লাসে কোনো আর কি কোনো জিনিস আছে যে ওই জিনিসটা বুঝো নাই? যেমন ধরো এখানে কয়েকটা টপিক আছে, পরমাণু আছে, জনক হিসেবে আছে, গুপ্তবিদ্যা, রসায়নের আগে কি বলা হয়, তারপর ধাতু কি, অণু কি, অধাতু কি, এই কোনো জিনিসে কি কোনো সমস্যা আছে? একটু আমাকে জানাও, একটু তাড়াতাড়ি জানাও। সমস্ত ক্লাসে কোনো কি সমস্যা আছে? সমস্যা পুরা ক্লাসটায় কি কোনো সমস্যা আছে? একটু তাড়াতাড়ি জানাও। দেখি, তাহলে আমি বুঝাই দিব যে এই সিলেক্ট না স্যার, সবগুলা টপিক ক্লিয়ার, ধন্যবাদ। নূপুর ইসলাম, স্যার বুঝলাম। জি না স্যার, আফরোজা, আচ্ছা ধন্যবাদ। না স্যার সবগুলো আচ্ছা, বাকি দুইজন যে আসো তোমরা একটু জানাই দাও। স্যার বুঝছি, প্রবলেম নাই, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আহ আনিনকে ধন্যবাদ, আর প্লাস কাকে, ওই যে জান্নাতুল ধন্যবাদ, ফারহান, নূপুর ধন্যবাদ, আফরোজা। আচ্ছা, তো আজকে আমাদের বেসিক ক্লাস মোটামুটি শেষ হলো। তারপর আমি তোমাদের যে হোমওয়ার্কটা দিছি, হোমওয়ার্ক এই যে হচ্ছে হোমওয়ার্ক, সুন্দর করে স্ক্রিনশট মেরে নাও, সুন্দর করে স্ক্রিনশট। আমাকে কি সময় হচ্ছে এই যে ক্লাসের পরে 30 মিনিট, এখন কত 11টা 9 বাজে, 11টা 40 পর্যন্ত, 40-এর ভিতরে আমি আশা করি যে সবাই হোমওয়ার্ক পাবো। 1 থেকে 30টা মৌলের পারমাণবিক ভর, পারমাণবিক সংখ্যা মুখস্থ, মুখস্থ করে এভাবে বলবা যে পারমাণবিক ভর হাইড্রোজেন, হাইড্রোজেন পারমাণবিক ভর 1, পারমাণবিক সংখ্যা 1, না সরি পারমাণবিক ভর 2, পারমাণবিক সংখ্যা 1।
এরকম করে বলবা। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, পারমাণবিক ভর 23। তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাকে তোমরা স্ক্রিনশট মারো। স্ক্রিনশট মারার পরে এই যে এখন কত, 11টা 9 বাজে, 11টা 40-এর ভিতরে তোমরা আমাকে হোমওয়ার্ক দিবা। যদি হোমওয়ার্ক না দাও তাহলে ক্লাসের কিছুই কিন্তু তোমাদের মাথায় ঢুকবে না। আর আরো ভালো হয় তোমরা যদি নোট করতে পারো, নোট করে তারপর গ্রুপে আমি দিয়ে দেবো, ওই গ্রুপে তোমরা সাবমিট করবে। নোটে যদি কোনো প্রকার কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমি তোমাদের সেটা ঠিক করে দিব। যদি তোমরা নোট করতে পারো তাহলে আরো ভালো। তোমরা জিনিসগুলা পরীক্ষার আগে একবার দেখে গেলেই হবে। আর এখন যদি ক্লাসগুলা এরকমই রেখে দেও যে না পরীক্ষা তো আছে 1 মাস, তাহলে তোমরা শিওরলি একটা বাস খাবা। কেন খাবা? কারণ তুমি দেখবা, বলবা যে না ক্লাসটা তো পুরা বুঝছি। তো তুমি কি করবা, ক্লাসটা পুরো বুঝছো বলে রেখে দিবা ক্লাসটা, কিন্তু তোমার যখন পরীক্ষা আসবে তখন এমনি একটা প্রেসার থাকবে, ক্লাস 10-এ ফার্স্ট পরীক্ষা হিসেবে একটা প্রেসার। তারপর তুমি শুনবা যে হুচুং বাচুং অনেক কথা, যে পরীক্ষা পাস না করলে এই হবে না, ভালো রেজাল্ট না করলে ওই হবে না, এক একজন এক এক টিচার এক এক কথা বলবে। তো ওই সময় তোমার এত চাপের মধ্যে এই পড়াগুলা যদি তুমি নোট করে রেখে দাও, তাহলে ওই সময় তুমি সুন্দর করে খাতাটা খুলে দেখবা যে না, ইয়া কাকে বলে, পরমাণু কি, পরমাণু এটা, অণু কি, অণু এটা, মৌল কি, মৌল এটা, যৌগ কি, যৌগ এটা, শেষ। তুমি সুন্দর করে একবার রিভিশন দেবা, শেষ। আর এখন যদি তুমি বলো যে না আবার পরে ক্লাসটা দেখবো, তাহলে তুমি ওই যে দেখো এখন প্রায় 60 মিনিট প্লাস, তো এই 60 মিনিট প্লাস কি ওই ওই টাইমটা কি তোমার কাছে থাকবে? আর তুমি যদি এখন 5 মিনিটে নোটটা করে নাও, তাহলে এই 5 মিনিট তোমার ওই সময়, হ্যাঁ ফারহান যেভাবে বলছো লিথিয়াম ওইরকম বলবা। তবে তাড়াতাড়ি আমাকে হোমওয়ার্ক তোমরা পাঠাবা। আর নোটটা অবশ্যই করবা, নোট করার পরে আমাকে মেসেজ দিবা, আমি তোমাদেরকে গ্রুপটা দিয়ে দিব। তাহলে আমাদের প্রথম ক্লাসটা শেষ। আর রাত্রে অবশ্যই ফিজিক্স ক্লাস হবে। আশা করি সবাই থাকবা, এখন তো মাত্র 4-5 জন আছো, আরো যারা স্টুডেন্ট আছে সবাই ক্লাসে জয়েন করবা। কারণ লাইভ ক্লাসে তোমাদের প্রশ্নগুলার সলভ কিন্তু দিয়ে দেওয়া হয়, বাট পরবর্তীতে তুমি যতই প্রশ্ন করো সেটা আসলে আর দেখা হয় না। তো আমি এই জিনিসটা তোমাদেরকে দিয়ে দিব, এই জিনিসটা তোমাদেরকে দিয়ে দিব। তোমরা আমাকে একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপ মেসেজ দিবা, তাহলে এই জিনিসটা তোমরা দেখে দেখে তারপর কি করতে পারবা, নোটটা করে নিতে পারবা। তো আবার রাতে দেখা হচ্ছে। আর আমার 11টা 40-এর ভিতরে নোট চাই, এটাই শেষ। তো ভালো থাকো তোমরা রাত পর্যন্ত।